প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গেম অফ থ্রোনস নিয়ে আমাদের স্পেশাল আয়োজনে সবচেয়ে সেরা সিজন, চতুর্থ সিজন নিয়ে। মোট 8 পর্বের বিশ্বখ্যাত এই সিরিজের চতুর্থ সিজনকে ধরা হয় সবচেয়ে পাওয়ারফুল সিজন। এই সিজনে যে গল্প কতভাবে কত দিকে টার্ন করবে সেটা জানাবো পুরো ভিডিও জুড়ে। সেই সাথেই প্রতিটি প্লট সাবপ্লট নিয়েও আমাদের এক্সপ্লেনেশন থাকবে। থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। সিজন শুরু হয় টাইউইন ল্যানিস্টার আর জেইমির মনোমালিন্য দিয়ে। গত সিজনে আমরা দেখেছি ব্ল্যাক ওয়াটার যুদ্ধের পর টিরিয়ন কাস্টারলি রকের দায়িত্ব চাইলে তার বাবা সেনাপতি টাইউইন ল্যানিস্টার মুখের উপর না করে দেন। টাইউইন পূর্বে ভেবে রেখেছিলেন কাস্টারলি রকের দায়িত্ব দেবেন জেমিকে, কিন্তু জেমি বহু বাধা বিপত্তি পেরিয়ে সার্সির কাছে এসেছে। এখন আর কোনো কিছুর বিনিময়ে কিংস ল্যান্ডিং ছাড়তে নাড়াচ্ছে। এই নিয়ে বাবা ছেলের মাঝে মনোমালিন্য সৃষ্টি। এক ভাই চেয়েও কাস্টারলি রক পাচ্ছে না, আর এক ভাই পেয়েও লর্ড হওয়ার মর্যাদা ফিরিয়ে দিচ্ছে। গত 3 সিজনে আমরা অনেক ক্যারেক্টারকেই সেরা যোদ্ধা বা সোর্ড ফাইটার বলে আখ্যা দিয়ে এসেছি। এবার আরও একজন যোদ্ধার সাথে দর্শককে পরিচয় করিয়ে দিব। উনি হচ্ছেন ওবেরন মার্টেল। মার্টেল হাউসের লর্ড ডরেন মার্টেলের ছোট ভাই। জফরির বিয়ে উপলক্ষে ডরেন মার্টেলের আসার কথা থাকলেও তিনি ওবেরন মার্টেলকে তার স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন। 7 কিংডমে ওবেরন মার্টেলের বীরত্ব লোকদের মুখে মুখে। ডুয়েল ফাইটে প্রায় আনবিটেবল ওবেরন মার্টেল। দর্শকের জ্ঞাতার্থে আরও একটি ব্যাক স্টোরি শেয়ার করছি। যখন টিরিয়ন ল্যানিস্টারের সাথে ওবেরন মার্টেলের দেখা হয়, তখন ওবেরন পুরনো কিছু ইতিহাসও টিরিয়নের সামনে তুলে ধরে। এতে বোঝা যায় যে মার্টেল পরিবারের সাথে ল্যানিস্টারদের নতুন করে সম্পর্ক হলেও কিংস ল্যান্ডিংয়ে পা দেওয়ায় ওবেরন মার্টেলের মনে এখনও পুরনো কিছু ঘা তাজা হয়ে গেছে। ওবেরন জানায় এর পূর্বে বোন এলিয়া মার্টেলের সাথে রেগার টারগেরিয়ানের বিয়ের সময় সে কিংস ল্যান্ডিংয়ে এসেছিল। এরপর যখন টারগেরিয়ান হাউসের বিনাশ শুরু হয়, তখন মাউন্টেন এলিসাকে রেপ করে এবং তাকে প্রাণে মেরে ল্যানিস্টারদের ফ্ল্যাগে পেঁচিয়ে ড্রনে পাঠিয়ে দেয়। আর এই পুরো ঘটনার পেছনে প্রত্যক্ষভাবে টাইউইন ল্যানিস্টার জড়িত। আর মাউন্টেনের উপর যে কি পরিমাণ ক্ষোভ জমে আছে ওবেরয়ের মনে, তা আমরা সামনেই দেখতে পাবো। গত সিজনে আমরা দেখেছি বিয়ন্ড দ্য ওয়ালে জন স্নো চলে এসেছে। এখন স্যামুয়েল টার্লির সেবায় জন পুরোপুরি সুস্থ, কিন্তু তাকে কাঠগড়ায় ওঠানো হয়েছে। জন স্নো কেন কোয়ারেন হাফহ্যান্ডকে মেরেছিল তার কারণ দর্শিয়ে জন জানায় ওয়াইল্ডিংসদের স্ট্র্যাটেজি জানতেই তাদের সাথে যোগ দিয়েছিল। মূলত ওয়াইল্ডিংসদের বিশ্বাস অর্জন করতেই কোরেন হাফহ্যান্ডের অনুমতিতে সে আক্রমণ করেছিল তার উপর। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু জন বলতে বলতে ইগ্রেটের সাথে তার ফিজিক্যাল রিলেশনের কথাও বলে দেয়। জন বুঝতে পারেনি কত বড় ভুল সে করে ফেলেছে। নাইট ওয়াচ হওয়ার পর কোনো প্রকার শারীরিক সম্পর্কে জড়ানোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মাস্টার এমন জনের সত্যবাদিতার কারণে হয়তো এবারের মতন ক্ষমা করে দেন। জন জানায় প্রায় 1 লক্ষ ওয়াইল্ডিংস নিয়ে ওয়ালের উপর উঠেছে মেন্স রাইডার, আর তার সাথে বিশাল জায়ান্টও আছে। জায়ান্টের কথা শুনে বিচারক হিসেবে থাকা বাকি 2 জন হেসে উড়িয়ে দিলেও মাস্টার এমন জনের কথা বিশ্বাস করেন। সব শুনে নাইট ওয়াচদের সতর্ক থাকার নির্দেশ দেন। কিংস ল্যান্ডিংয়ে আসার পর জেমি ভেবেছিল সার্সি তাকে এতদিন পর দেখে আনন্দ আত্মহারা হয়ে পড়বে, কিন্তু এমন কোনো কিছুই হয় না। জেমির কোনো ধারণা নেই কত কিছু বদলে গেছে এতদিনে। এর মাঝে সার্সি জেমির জন্য কাইবার্নকে দিয়ে গোল্ডেন হ্যান্ড বানায়, যা জেমির হাতে সুন্দরভাবে এঁটেও যায়। কাইবার্ন চলে যাওয়ার পর জেমি সার্সির কাছে আসতে গেলে সার্সি বাদ সাধে। সার্সি জানায় জেইমির কারণেই সবকিছু কমপ্লেক্স হয়েছে। সে যদি সেদিন নেড স্টার্কের গায়ে হাত না তুলে নিজের রাগকে কন্ট্রোল করে রাখতো, তাহলে সব স্বাভাবিক চলতো। এখন সবই আউট অফ কন্ট্রোল। এখন আর র্যামজি থিয়নকে টর্চার করে না। র্যামজি এখন যেখানে যায় থিয়ন তার অন্যতম সঙ্গী। থিয়ন এখন প্রভুভক্ত প্রাণীর মতন। আশা বলতে থিয়নের জীবনে আর কিছু নেই। থিয়নের কাছে র্যামজিকে মারার সর্বোচ্চ সুযোগ থাকার পর মানসিকভাবে বিপর্যস্ত থিয়ন কিছুই করতে পারেনি র্যামজের। থিয়ন কি কোনোদিনও মুক্ত হতে পারবে না, নাকি এভাবেই র্যামজির দাস হয়ে থাকবে আজীবন? সময়ের চাকার আবর্তনের সাথে সাথে ব্র্যান স্টার্কের জীবনেও এসেছে আমূল পরিবর্তন। সে এখন ওয়ার্ক করতে পারে। আরও সহজ ভাষায় যদি ওয়ার্ককে বিশ্লেষণ করি, তাহলে একে স্কিন চেঞ্জার বলা যেতে পারে। ব্রান চোখ বুঝে এখন যে কোনো প্রাণীকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ সেই প্রাণী বা মানুষের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সব জানতে পারে। ব্র্যান ওয়ার্কের মাধ্যমে জানতে পারে তার এখন বিয়ন্ড দ্য ওয়ালের দিকে না গিয়ে নর্থের দিকে যাওয়া উচিত। ভিশনের মাধ্যমে কেউ একজন তাকে জানায় এই মুহূর্তে তাকে ওয়েরউড ট্রি এর কাছে যেতে হবে। এদিকে রয়্যাল ওয়েডিং এর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মার্জেরি টাইলারের সাথে জফরির বিয়ের অনুষ্ঠান। নিজের বিয়েতেই জফরি স্বভাবতই এমন সব কাণ্ড কারখানা করছে যা কারোরই পছন্দ হচ্ছে না। টিরিয়ন ল্যানিস্টারকে অপদস্থ করতেই বেশি ব্যস্ত জফরি। জফরি টিরিয়নকে দিয়ে ওয়াইন পরিবেশন করায়। টিরিয়নের সার্ভ করা ওয়াইন খাওয়ার পরেই কাঁদতে শুরু করে জফরি। প্রথম স্বাভাবিক মনে হলো, ধীরে ধীরে জফরির সিচুয়েশন খারাপ হতে থাকে। রক্তবর্ণ হয়ে যেতে শুরু করে জফরির ধপধপে সাদা চেহারা। এই কারণে এই এপিসোডকে পার্পল ওয়েডিংও বলা হয়। এতক্ষণে সার্সি চলে আসে জফরির কাছে। মায়ের করে লুটিয়ে পড়া জফরির
নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করে আর একসময় মারা যায়। জফরি মারা গেছে এটি যেমন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কেউই বিশ্বাস করতে পারছে না, তেমনি স্ক্রিনের অপর পাশে থাকা দর্শকেরও নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে জফরি আর নেই। তবে মনে মনে সবাই খুশি হয়েছে জফরির এমন নির্মম মৃত্যুতে। কিন্তু কে বিষ দিয়েছে জফরিকে? কিংস ল্যান্ডিং এর বাইরের কথা বাদ দিলে শুধু কিংস ল্যান্ডিং এই জফরি অনেকেরই কমন এনিমি। টিরিয়ন থেকে শুরু করে সানসা পর্যন্ত সবারই কোনো না কোনো মোটিভ আছে জফরিকে বিষ দেওয়ার। তবে প্রকৃত খুনি কে তা এই মুহূর্তে আমরা না জানলেও খুব জলদি দর্শককে জানাতে পারবো। সার্সির প্রথম সন্দেহের তীর গিয়ে পড়ে টিরিয়নের উপর, কারণ তার দেওয়া ওয়াইন পান করেই জফরির মৃত্যু হয়েছে। পরক্ষণে সার্সির মনে পড়ে সানসাও হয়তো জড়িত। কিন্তু এতদিন কিংস ল্যান্ডিং এ থেকে কিছুটা হলেও রাজনীতির মার প্যাঁচ শিখে গেছে সানসা। জফরি মারা যাওয়ার খবর যতটা না দ্রুত ছড়িয়েছে তার চেয়ে দ্রুত গতিতে সে কিংস ল্যান্ডিং ছেড়ে পালিয়ে গেছে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে। এই প্রথম সানসার কোনো কাজে তাকে বাহবা দেওয়াই যেতে পারে। কিন্তু সানসা কোথায় গেছে? আমাদের কি জফরির নেম ডে সেলিব্রেশনের কথা মনে আছে? সেখানে মদ্যপ হয়ে আসা এক লোককে জফরির মৃত্যুদণ্ড দিলে সানসা ওই লোকটিকে বাঁচায়। জি হ্যাঁ দর্শক, ওই লোকই এবার তার ঋণ শোধ করতে সানসাকে পালিয়ে যেতে সাহায্য করে। যদিও আমরা পরে দেখতে পারি যে সে আসলে টাকার বিনিময়ে সানসাকে সাহায্য করছে পিটার বেলিশের কথায়। পিটার বেলিশ সানসার জন্য একটি শিপ নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু সানসাকে কেন পিটার বেলিশ বাঁচাতে চাইছে? সে তো ল্যানিস্টারদের হয়ে কাজ করে, কি স্বার্থ লুকিয়ে আছে এর পেছনে? পিটার বেলিশের স্বভাব চরিত্র বলে বিনা লাভে সে সানসাকে সাহায্য করছে না। যে পিটার বেলিশ নেড স্টার্কের মৃত্যুর কারণ, তাকে কি সানসার বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ হবে? এস্টাপর, ইয়নকাই, এরপর তৃতীয় স্লেভ সিটি মেরিনকেও ডেনারিস দাস প্রথা থেকে মুক্তি দিয়েছে। বছর পর বছর দাস হয়ে বেঁচে থাকা মেরিনে সাধারণ মানুষ এখন স্বাধীনতার স্বাদ পেয়েছে। বন্দী করা হয়েছে সব স্লেভ মাস্টারদের, সাথে উপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছে তাদের। মেরিন সিটির স্বাধীনতা পাওয়া সবার মুখে এখন একটি নাম, ডেনারিস টারগারিয়ান। সব স্লেভ সিটি থেকে দাসপ্রথা বিলুপ্ত করা শেষ। এখন তাহলে ডেনারিসের লক্ষ্য কি? আয়রন থ্রোন? ড্যানে কি এখন কিংস ল্যান্ডিং এর দিকে তড়ি ঘোরাবে? একদিকে যখন সার্সি পাগল প্রায় হয়ে আছে টিরিয়নের শেষ নিঃশ্বাস দেখার জন্য, কারণ টিরিয়নের সবচেয়ে বড় শত্রু সার্সি আর তা বোঝার ভাগ্যে নেই। আর এখন যদি আসল খুনি এসেও সাক্ষী দেয় তবুও সার্সি বিশ্বাস করবে না। এতটাই ক্ষোভ জমে আছে সার্সির মনে টিরিয়নের জন্য। অন্যদিকে আমরা জফরির প্রকৃত খুনির সন্ধান পেয়ে গেছি। সানসা আর পিটার বেলিশের কথোপকথনের এক পর্যায়ে পিটার জানায় তার এক নতুন বন্ধুর সাহায্যে জফরিকে বিষ দিয়েছে সে, আর সেই নতুন বন্ধু হচ্ছে মার্জেরি টাইরেলের দাদি ওলেনা টাইরেল। কি দর্শক, অবাক হয়ে গেলেন? আমরাও এমনই সারপ্রাইজড হয়েছি যখন জানতে পেরেছি ওলেনাই আসল কালপ্রিট। ওলেনা টাইরেল কখনই চায়নি মার্জেরির বিয়ে জফরির সাথে হোক। মনস্টার বলে আখ্যা দিয়েছে সে জফরিকে, কিন্তু কিংস ল্যান্ডিং এর কুইন হিসেবে মার্জেরিকে দেখতে পাওয়া হলো ওলেনা টাইরেলের শেষ ইচ্ছা। যেহেতু টমের নামেও সার্সির আর একজন ছেলে আছে, তাই জফরিকে সরিয়ে দিতে তার দ্বিতীয়বারও ভাবতে হয়নি। ক্যাসল ব্ল্যাকে জন স্নো রণকৌশল শেখানোর চেষ্টা করছে বাকি নাইট ওয়াচদের। এতদিন ওয়াইল্ডিংসের সাথে থেকে জন তাদের অনেক কৌশলের আয়ত্ত করে ফেলেছে। এরই মাঝে নাইট ওয়াচে লক এসে হাজির হয়। লকের কথা মনে আছে আমাদের? এই লক জেমি ল্যানিস্টারের হাত কেটেছিল। মূলত সে বোল্টনদের হয়ে কাজ করে। এখন রুশ বোল্টনের আদেশে সে নাইট ওয়াচে এসেছে জন স্নোকে মেরে ফেলতে। কারণ জন স্নো যখন জানতে পারবে বোল্টন আর্মি স্টার্কদের মেরেছে, তখন বোল্টনদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই জন স্নো কোনো স্টেপ নেওয়ার আগেই তাকে সরিয়ে দিতে লকের আগমন নাইট ওয়াচে। জন স্নোকে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্রাস্টার কিপে গিয়ে যারা নাইট ওয়াচদের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে তাদের উপর হামলা করতে। এরাই না নাইট ওয়াচের লর্ড কমান্ডার জিওর মরমনকে হত্যা করেছিল, বিশ্বাসঘাতকতা করেছে নাইট ওয়াচের সাথে। এরই মাঝে ব্র্যানের সাথে যারা ছিল, হোরর, মিরা, জোজেন, সবাই ধরা পড়ে বিদ্রোহীদের হাতে, যাদের উপর জন আক্রমণ করতে আসছে। কিংস ল্যান্ডিং এ সার্কাস চলছে। প্রথমে জফরি, আর এখন জফরির মৃত্যুর পর টমেন বসেছে আয়রন থ্রোনে। যদিও উত্তরাধিকার সূত্রেই তা পেয়েছে, কিন্তু যেখানে টাইউইন, জেইমি, সার্সি উপস্থিত, সেখানে এতটুকু ছিল টমেনের মাথায় রাজমুকুট বড়ই বেমানান। টমেন রাজা হয় মা হয়ে সার্সি থেকে বেশি আনন্দিত মার্জেরি টাইরেল। মার্জেরির আনন্দিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে টমেন আর মার্জেরির বিয়ে প্রায় নিশ্চিত, শুধু আনুষ্ঠানিকতা বাকি। ওদিকে পিটার বেইলিশ সানসাকে নিয়ে চলে আসে সানসার মা ক্যাটলিন স্টার্কের বোন লাইসা এরনের কাছে। কিন্তু পিটার বেলিশের কাছে তো আরো বহু জায়গা ছিল সানসাকে নিয়ে যাওয়ার। তবে কেন সে ভেইলে এসেছে? এখানে আমরা এমন এক টুইস্টের সন্ধান পাই যার জের ধরেই এত সব লঙ্কাকাণ্ড ঘটে আসছে প্রথম সিজন থেকে। এতদিন আমরা মনে করে আসছি কেন ল্যানিস্টার জন অ্যারনের মৃত্যুর কারণ। যে জন এরনের মৃত্যুতে রবার্ট ব্যারাথিয়ন উইন্টারফেলে এসেছিলেন, আর জন এরনের মৃত্যুর পর হ্যান্ড অব দ্য কিং হিসেবে নেড স্টার্ককে নিযুক্ত করা হয়। স্টার্ক পরিবারে কাল নেমে আসে নেড স্টার্কের হ্যান্ড অব দ্য কিং হওয়ার পরপরই। এখানে আমরা দেখতে পাই পুরো গল্পের মূলে আছে জন এরনের মৃত্যু। সানসা পিটার বেলিশকে লাইসা এরনের কাছে নিয়ে আসার পর আমরা জানতে পারি প্রকৃত সত্য। লাইসা এরনই তার স্বামী জন এরনকে বিষ প্রয়োগ করেছিল, আর দোষ চাপিয়ে দেয় ল্যানিস্টারদের ওপর। মূলত লাইসা আর পিটার বেলিশের মাঝে সম্পর্ক চলছিল, আর তাদের দুজনের মাঝে জন এরন বাধা হয়ে থাকায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। এখানে আমরা বুঝতে পারি ল্যানিস্টার আর স্টার্কদের দ্বন্দ্বের পেছনে এই দুইজনই দায়ী। এদিকে ক্রাস্টার কিপে জন স্নো তার আর্মি দিয়ে হামলা চালিয়েছে।
একদিকে যখন জন নাইট ওয়াচদের সাথে বিদ্রোহীদের কচুকাটা করছিল, তখন সুযোগ বুঝে লক ধরে ফেলে ব্র্যান স্টার্ককে। কিন্তু লক ব্র্যানকে মারতে ব্যর্থ হয়। ব্র্যান হোডরের মাঝে ওয়ার্ক করে এবং হোডর শেকল ভেঙে ব্র্যানকে বাঁচায়। হোডরের হাতে মারা পড়ে লক। এই সময় ব্র্যান জনকে দেখতে পায়। সেই প্রথম সিজনের পর চতুর্থ সিজনে এসে জনের দেখা পেয়েছে ব্র্যান, কিন্তু এই মুহূর্তে সে জনের সাথে দেখা করতে পারছে না, কারণ যে কোনো মূল্যে তাকে ওয়ারউড ট্রি এর কাছে যেতে হবে। জনের সাথে দেখা হলে জন আর তাকে যেতে দিবে না। এত কাছে সেও দেখা হলো না দুই ভাইয়ের। ল্যানিস্টারদের সাথে যুদ্ধে হেরে ফাইন্যান্সিয়াল ভাবে কিছুটা পিছিয়ে পড়ায় স্টোনিস ব্যারাথিয়ন আয়রন ব্যাংকের কাছে লোন চাইতে আসে। আয়রন ব্যাংক কোন রকম ভনিতা ছাড়া লোন দিতে অস্বীকৃতি জানায়। এই সময় এগিয়ে আসে স্যার ড্যাভোস। সালাডো সান নামে একজন জলদস্যু থেকে লোন নিয়ে দেয় স্যার ড্যাভোস। স্যার ড্যাভোস নিজেও একসময় জলদস্যু হওয়ায় সালাডোর সান থেকে এই ঋণ নেওয়া সহজ ছিল তার জন্য। এই প্রথম ব্যারাথিয়নদের কাজে আসে স্যার ড্যাভোস। অবশ্য সে আগেও বলেছিল যে কোনো যুদ্ধে সে তাদের কাজে আসবে। শেষমেশ নিজেকে প্রমাণ করলেন স্যার ড্যাভোস। কিন্তু স্টোনিসের এত লোন নেওয়ার কারণ কি? তারা কি আবারও কোনো যুদ্ধের পরিকল্পনা করছে? কিংস ল্যান্ডিংয়ে জফরিকে হত্যার অভিযোগে কাঠগড়ায় ওঠানো হয়েছে টিরিয়নকে। একে একে মাস্টার পাইসেল থেকে শুরু করে লর্ড ভ্যারিস, সার্সি সবাই টিরিয়নের বিপক্ষে সাক্ষী দিতে শুরু করে। এই সব কিছুই অ্যাজ এক্সপেক্টেড ছিল। কিন্তু যখন টিরিয়ন যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত, টিরিয়নের বিপক্ষে যখন ওই মেয়েটি সাক্ষী দেয়, তখন টিরিয়নের পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসে। সানসার সাথে মিলে টিরিয়ন জফরিকে বিষ দিয়েছে এই বলে সাক্ষী দেয় সে। এরই মাঝে জেমি তার ভাইয়ের এই করুণ পরিস্থিতি সহ্য করতে না পেরে টাইওয়েন ল্যানিস্টারকে একান্তে জানায় জেমি তাই করবে যা সে করতে বলবে। জেমি তার ভাইয়ের জন্য সার্সিকে ছেড়ে কিংস ল্যান্ডিংয়ে ছেড়ে কাস্টারলি রকে যেতে রাজি হয়ে যায়। টাইউইন জানায় যদি জেমি তার কথায় অনড় থাকে তাহলে টিরিয়ন নিজের দোষ স্বীকার করে নিলে তাকে ডেথ পেনাল্টি না দিয়ে নাইট ওয়াচে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু জেমি সব পরিকল্পনা মাটি হয়ে যায় যখন টিরিয়ন ট্রায়াল বাই কম্ব্যাটের আবেদন জানায়। কারণ টিরিয়ন জফরিকে খুন করেনি। সে কোনোভাবেই স্বীকার করবে না যে সেই খুন করেছে। এর আগেও আমরা সিজন 1-এ টিরিয়নকে ট্রায়াল বাই কম্ব্যাট চাইতে দেখেছিলাম। টিরিয়নের ট্রায়াল বাই কম্ব্যাট হবে মাউন্টেনের সাথে। টিরিয়ন নিজের জন্য চ্যাম্পিয়ন খুঁজতে শুরু করে। চ্যাম্পিয়ন হচ্ছে যে টিরিয়নের হয়ে যুদ্ধ করবে। কিন্তু কে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করবে? মাউন্টেন কত নিষ্ঠুর তা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। জেমি আর ব্রন দুইজনকে টিরিয়ন অফার করলে তার হয়ে কম্ব্যাটে নামতে কিন্তু দুইজনই অপারগতা প্রকাশ করে। ঠিক এই সময় টিরিয়নের জন্য দেবতা হয়ে আসে ওবেরন মার্টেল। মাউন্টেনের সাথে ওবেরনের কেমন তা কুমড়ো সম্পর্ক তা একটু আগেই আমরা আলোচনা করেছি। প্রতিশোধ নেওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চায় না সে। ওবেরন জানায় টিরিয়নের হয়ে মাউন্টেনের সাথে কম্ব্যাটে নামবে সে। 8 সিজনের গেম অফ থ্রোনসের সেরা কিছু সিকোয়েন্সের মধ্যে ওবেরন আর মাউন্টেনের এই লড়াই দর্শকদের মনে আলাদা করে স্থান নেবে। শেষ হাসি কে হাসবে তা আমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবো। তার আগে চলুন সানসার খোঁজ নেওয়া যাক। কিংস ল্যান্ডিং থেকে ভেইলে এসেও ভালো নেই সানসা। আন্টি লাইসা এরনের ব্যবহারে অতিষ্ঠ হয়ে আছে সানসা। সানসাকে লাইসার টর্চার থেকে মুক্তি দিতে এগিয়ে আসে পিটার বেইলিশ। অবশ্য লাইসাকে পিটার বেইলিশও কোনোদিন ভালোবাসেনি, যতই লাইসার সাথে তার উপরে ভালো সম্পর্ক থাকুক। সুযোগ বুঝে মুন্ডোর থেকে লাইসাকে ফেলে দিয়ে পিটার বেইলিশ নিজেও নিস্তার পায়, সানসাকেও স্বস্তি ফিরিয়ে দেয়। লাইসার মৃত্যুর পর এখন কি ভেল ছেড়ে চলে যাবে পিটার, নাকি নতুন কোনো ফোন দিয়ে আটবে, তা অতি শীঘ্রই জানবো আমরা। থিয়ন গ্রেজয় এখন পুরোপুরি র্যামজে বোল্টনের লয়াল হয়ে আছে। কিন্তু র্যামজে তা পরখ করতে গিয়ে থিয়নকে মোট কেলেন নামে এক জায়গায় পাঠায় যা গ্রেজয় আর্মিদের দখলে আছে। থিয়ন মোট কেলেনে গিয়ে সেখানে থাকা গ্রেজয়দের আত্মসমর্পণ করে বোল্টনদের সাথে জয়েন করার নির্দেশ দেয়। ভীত স্বভাবের গ্রেজয় আর্মি প্রাণের ভয়ে বোল্টনদের আনুগত্য স্বীকার করলেও র্যামজে থিয়নের সামনেই তাদের মেরে ফেলে। চোখের সামনে গ্রেজয়দের মরতে দেখেও টু শব্দ করেনি থিয়ন। থিয়ন কি আসলেই র্যামজের লয়াল হয়ে আছে, নাকি কোনো এয়ারপ্রুফ পরিকল্পনা আটছে র্যামজের জন্য? চলে এসেছে সেই মহেন্দ্রক্ষণ। মুখে মুখে এতদিন আমরা জেনে এসেছি ওবেরন ডুয়েল ফাইটে কতটা ডেডলি। এবার তার প্রমাণও আমরা দেখতে পাচ্ছি। কম্ব্যাটে মাউন্টেন পাত্তাই পাচ্ছে না ওবেরনের কাছে। ওবেরন বারবার তাকে কনফেস করতে বলে, তাকে স্বীকার করতে বলে যে কার আদেশে সে তার বোনকে মেরেছিল, রেপ করেছিল। ওবেরন শুধু একটি মাত্র নাম জানতে চাইছে। সে জানে টাইউইন এসবের মূল কারিগর, তবুও বারবার মাউন্টেনকে জিজ্ঞাসা করে যাচ্ছে। আর ঠিক তখনই ভুল করে বসে ওবেরন। মাউন্টেনকে কনফেস করতে সময় দেওয়ায় সুযোগ বুঝে চড়াও হয়ে ওঠে মাউন্টেন আর চোখে আঙুল ঢুকিয়ে পুরো মাথা চূর্ণ করে দেয়। দর্শক হয়ে বসে থাকা আমাদের এই দৃশ্যে হতবাক হওয়া ছাড়া কোনো উপায় থাকে না, কারণ ওবেরন আমাদের কাছে এতদিন নায়ক হয়ে আছে। তার উপর ওবেরনের পরাজয়ে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে টিরিয়নকেও। এক সিজন আগেও যে ইগ্রিড জন স্নোর ভালোবাসায় ভাসছিল, সেই ইগ্রিড এখন জন স্নোকে মারার জন্য বিশাল আর্মি নিয়ে ক্যাসল ব্ল্যাকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বিশাল ম্যামো তার জায়ান্ট নিয়ে ওয়াইল্ডিংরা চলে এসেছে ওয়ালে। ক্যাসল ব্ল্যাকে ঢোকার জন্য জোরতোর আক্রমণে ব্যস্ত তারা। অন্যদিকে ওয়ালের সাউদার্ন গেট ভেঙে ওয়াইল্ডিংসের কিছু আর্মি ভেতরে চলে এসেছে, সাথে ইগ্রিডও আছে। ইগ্রিডের দু চোখ একজনকেই খুঁজছে হন্যে হয়ে। কিছুক্ষণ বাদে ইগ্রিড তার দেখা পেয়ে যায়। ধনুকে তীর এঁটিয়ে লক্ষ্য স্থির করে সে।
এখন শুধু দু আঙুলের ছোঁয়া থেকে বেরিয়ে গেলেই জন স্নোর ভবলীলা সাঙ্গ। কিন্তু ইগ্রিড তীর ছাড়া শক্তি পাচ্ছে না। সে জনের দিকে এখনো ধনুক তাক করে আছে। জনের প্রতি তার ভালোবাসা যে এখনো আছে তা আমরা তখনই বুঝতে পারি। এমনই সময় ওলি নামের একটা ছোট বাচ্চা পেছন থেকে তীর ছুড়ে মারে ঠিক ইগ্রিডের বুকে। যাকে প্রাণবধ করতে ইগ্রিড এসেছিল এখন তারই বুকে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। ইগ্রিডকে হারিয়ে জন জানেও না কি হয়েছে নাইট ওয়াচদের সাথে। যদিও পরে আমরা দেখতে পাই জায়ান্টরা টানেলে ঢুকতে না পারায় ওয়াইল্ডিং আর্মিরা ক্যাসল ব্ল্যাক দখল করতে পারেনি, কিন্তু তারা আবার আসবে। মেন্স রাইডার এত সহজে হেরে যাওয়ার পাত্র না। পরদিন নাইট ওয়াচদের লাশের স্তূপ দেখে জন স্নো বিয়ন্ড দ্য ওয়ালে গিয়ে ওয়াইল্ডিংসের সাথে সমঝোতা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর এসব খুন খারাপি চাচ্ছে না। কিন্তু মেন্স রাইডার এবারও কি জনের কথায় কনভিন্স হবেন, নাকি জনকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে? জন স্নো আর মেন্স রাইডার এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। জন স্নো এক্সপ্লেইন করার চেষ্টা করছে কেন সে ওয়াইল্ডিংসের সাথে বিদ্রোহ করেছিল। সব শুনে মেন্স রাইডার জানায় নাইট ওয়াচের সাথে তার কোনো শত্রুতা নেই। আসল সমস্যা হচ্ছে হোয়াইট ওয়াকার। হোয়াইটদের আক্রমণ থেকে বাঁচতেই তারা ওয়াল ক্রস করতে চেয়েছিল। এসব শুনে মেন্স রাইডার জনকে আশ্বস্ত করে যে তারা আর নাইট ওয়াচদের উপর আক্রমণ চালাবে না। আর তখন দেখা যায় বিশাল এক আর্মি এগিয়ে আসছে ওয়াইল্ডিংসদের দিকে। কাছাকাছি আসার পর দেখা যায় স্ট্যানিস ব্যারাথিয়ন তার বিশাল আর্মি নিয়ে চলে এসেছে বিয়ন্ড দ্য ওয়ালে। বিশাল আর্মি নিয়ে গতরাতে ওয়াল এবং নাইট ওয়াচদের উপর হামলা করার সাহসের জবাব দেওয়া স্বরূপ ওয়াইল্ডিংসদের কচুকাটা করে স্টোনিস। তবে স্টোনিস অবাক হয় এখানে জন স্নোকে দেখে। জন স্নো জানায় সে লিয়াজো করতে এখানে এসেছে এবং ওয়াইল্ডিংস রাজাকে হত্যার প্রয়োজন নেই, কারণ সে ভালো মানুষ। নেড স্টার্কের সন্তান পরিচয় পাওয়ার পর জন স্নোর কথা রাখে ব্যারাথিয়ন। ভিশনের মাধ্যমে ব্র্যান স্টার্ক যে ওয়ারউড ট্রি এর কথা জেনেছিল সেখানে পৌঁছে গেছে সে। চারিদিকে বরফে ঘেরা আর এর মাঝে ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে গাছটি। গাছের সামনে আসতেই হঠাৎ হোয়াইটসদের আক্রমণ শুরু হয়ে যায়। হামলায় জোজেন রিড মারা যায়। এ সময় দুটি হোয়াইটস ব্র্যানের দিকে ছুটে আসে তাকে মেরে ফেলতে। তখনই আমরা পরিচিত হই নতুন একটি চরিত্রের সাথে, চিলড্রেন অফ ফরেস্টের সাথে। এদের কাছে গোলা বারুদের মতো কিছু একটা আছে যা দিয়ে হোয়াইটসদের হাত থেকে ব্র্যানকে বাঁচায়। হোয়াইটসদের হাত থেকে বাঁচতে চিলড্রেন অফ দ্য ফরেস্টের একজন তাদের নিয়ে যায় একটি গুহায় ঢুকে পড়ে। গুহায় প্রবেশের পর তারা থ্রি আইড রেভেনের দেখা পায়। ওদিকে মাদার অফ ড্রাগনের কাছে অভিযোগ আসে তার ড্রাগন একটি বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলেছে। এর আগেও ডেনারিসের ড্রাগন অনেক ক্ষয়ক্ষতি করেছে। তাদের ডেনারিস ক্ষতিপূরণ দিয়েছে সাথে সাথে, কিন্তু এবার যে ক্ষতি করেছে তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই ডেনারিস সিদ্ধান্ত নেয় যে ড্রাগনদের বন্দি করে রাখবে। যে ডেনারিস সবাইকে মুক্তি দিচ্ছিল সে এখন তার সন্তান তুল্য ড্রাগনগুলোকে বন্দি করে রাখবে। ডেনের জন্য মোটেও সহজ ছিল না এটি, তবুও প্রজা সাধারণের জন্য বুকে পাথর দিয়ে হলেও তাকে এটি করতে হয়েছে। হারিয়ে যাওয়া ঘোড়া খুঁজতে খুঁজতে দেখা হয়ে যায় ব্রিয়ান অফ টার্থের সাথে আরিয়ার আর হাউন্ডের। দেখা হতেই শুরু হয়ে যায় লড়াই হাউন্ড আর ব্রিয়ানের মাঝে। যে জিতবে সে দায়িত্ব নেবে আরিয়ার, কিন্তু আরিয়া কারোর সাথেই যেতে চায় না। তাই যখন তারা লড়াই করছিল সুযোগ বুঝে সটকে পড়ে আরিয়া। আরিয়ার ডেস্টিনেশন এখন ফেসলেস ম্যানের কাছে, যার মাধ্যমে আরিয়া তার বাবা হত্যার প্রতিশোধ নিতে পারবে। এদিকে সূর্যোদয়ের পরপরই টিরিয়নের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কারণ ট্রায়াল বাই কম্ব্যাটে নিদারুণভাবে হারতে হয়েছে তাকে। ভাইকে এভাবে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে না জেইমি। তাই রাতেই সবার আড়ালে তাকে এসোসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে জেইমি। আর জেইমিকে সাহায্য করছে লর্ড ভ্যারিস। পালানো বাদ দিয়ে টিরিয়নের মাথায় নতুন দুষ্টবুদ্ধির উদয় হয়। সে বের না হয়ে চলে আসে টাইউইন ল্যানিস্টারের ঘরে। এখানে সে টাইউইনের দেখা না পেলেও দেখতে পায় তার ভালোবাসার মানুষটি শুয়ে আছে। টিরিয়ন এই সময় বুঝতে পারে সে তাকে কোনোদিনই ভালোবাসেনি। টাকার লোভেই সে অভিনয় করে এসেছে। নিজ হাতে টিরিয়ন বিশ্বাসঘাতকতার শাস্তি দেয় তাকে। গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে সে কে। কিন্তু যে উদ্দেশ্যে টিরিয়ন এসেছিল তা আবারও মনে পড়ে যায় তার। হাতে ধনুক আর তীর নিয়ে এগিয়ে যাচ্ছে টিরিয়ন। বাথরুমে বাবা টাইউইনকে দেখতে পাইছে। টাইউইনও অবাক হয়ে যায় 4 ফুটে ছেলের হাতে ধনুক দেখে। টাইউইন 9-6 করে টিরিয়নকে বোঝাতে চাইল টিরিয়নের বুকে জমে থাকা এক জীবনের ক্রোধ, ক্ষোভ ধনুকের তীরকে আরো খানিকটা বেগবান করে বিঁধিয়ে দেয় বাবা ল্যানিস্টার সেনাপতি টাইউইন ল্যানিস্টারের বুকে। মানসিক এক প্রশান্তি নিয়ে কিংস ল্যান্ডিংকে বিদায় জানায় টিরিয়ন। এদিকে যখন লর্ড ভ্যারিস আর টিরিয়ন কিংস ল্যান্ডিং ছেড়ে এসএসের দিকে যাচ্ছিল, তখন আরিয়াও জ্যাকেন হ্যাগারের দেয়া কয়েন দেখিয়ে ব্রাভোসের দিকে রওনা হয়ে গেছে। আর এর সাথে শেষ হয় এই সিজনের। সিজন শেষ হলেও দর্শককে অনেক কনফিউশনে রেখে যাচ্ছেন পরিচালক। হোয়াইট ওয়াকারদের রুখতে কি পরিকল্পনা আঁটছে ওয়াইল্ডিংস কিংবা স্টোনিস ব্যারাথিয়ন? ড্রাগন বন্দি করে কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে ডেনারিস? তা আমরা নেক্সট পর্বে জানতে পারবো। সবচেয়ে বড় প্রশ্ন, টিরিয়ন এখন কোথায় যাচ্ছে? আর আরিয়া যে উদ্দেশ্যে ব্রাভোসে যাচ্ছে তা কি আদৌ পূরণ করতে পারবে? এছাড়াও আরো অনেক ছোটখাটো প্রশ্ন আছে দর্শক মনে। সবকিছুর উত্তর মিলবে আমাদের নেক্সট এপিসোডে। কেমন উপভোগ করলেন আমাদের এই পর্ব অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর লাইক, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।